গত 2 যুগে বাংলাদেশে যত হত্যাকাণ্ড এবং অপরাধ সংঘটিত হয়েছে তার মধ্যে হয়তো সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটি হত্যাকাণ্ড ছিল সাগর রুনি হত্যাকাণ্ড। কে বা কারা এই দম্পতিকে হত্যা করেছে তাদের নিজ বাসায় প্রবেশ করে তার সুরাহা আজ 13 বছরেও হয়নি। একের পর এক 112টি প্রতিবেদন জমা দিয়েছে র্যাব, কিন্তু সেখানেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এর পেছনে কার হাত রয়েছে? বিভিন্ন রিউমারে জানা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এখানে হস্তক্ষেপ করেছেন, তাই এই মামলার কোনো সুরাহা হয়নি এতদিন পর্যন্ত। তবে এখন সবাই আশাবাদী হয়তো কোনো নতুন তথ্য বেরিয়ে আসবে এবং এই মামলার নিষ্পত্তি হবে। পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওরা লিক করে দিছে। উইকিপিডিয়া তথ্য মতে সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ড, যা সবচেয়ে আলোচিত হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ড নামে পরিচিত, 2012 সালের 11 ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ড, যেখানে প্রত্যক্ষ সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রুনি তাদের পেশাগত দৃঢ় অবস্থানের কারণে ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়ই ছুরিকাঘাতে নিহত হন, যে মামলাটি এখন পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। এ নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেসব তথ্য বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার হেডলাইনগুলোতে রয়েছে তা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতার গোপন তথ্য তাদের হাতে এসে পড়েছিল। আর এই তাদের হাতে এরকম গুরুত্বপূর্ণ একটি তথ্য থাকার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী কোনোভাবেই চায়নি এই তথ্যগুলো পাবলিক হয়ে যাক। আর এই কারণে তাদেরকে পারিবারিকভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অনেক আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে। এমপি শাওনের কিলার বাহিনী দিয়ে বর্তমান ক্ষমতাচ্যুত ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাগর রুনি হত্যাকাণ্ড হওয়ার প্রমাণ সম্প্রতি মিলেছে ফাঁস হওয়া একটি কল রেকর্ডে। আসুন কল রেকর্ডটি শুনে আসি। ফোন দিছে, দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত, মানে যে তো ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কি ওর বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। এই কল রেকর্ড থেকে হয়তো আপনার কাছে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। এই দম্পতির হত্যাকাণ্ডটি বাংলাদেশের উঁচু স্তরের রাজনৈতিক মনোযোগ ও গণমাধ্যমকে ব্যাপক আলোড়ন এবং সাড়া ফেলেছিল, এবং সারোয়ার জার্মানি থেকে ডয়েচ ভেলের সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে জার্মানির আগ্রহ প্রকাশ পায় এই মামলায়। ফলে মামলাটি নিয়ে সাংবাদিক সহ আন্তর্জাতিক গণমাধ্যমে স্বাধীনতা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই দম্পতির হত্যাকাণ্ড বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিত্বকারীদের সংগঠনগুলিকে একীভূত করে তোলে, যারা একসময় বিভিন্ন দলে বিভক্ত ছিল। বাংলাদেশের যতগুলো সাংবাদিক সংগঠন রয়েছে তারা একসময় বিভিন্ন দলে বিভক্ত ছিল, একে অপরের সাথে বিরোধ ছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের পর তারা সবাই একজোট হয় এবং তারা এর সুষ্ঠু তদন্ত দাবি করে। পরিবারের এক প্রতিনিধি জানায়, গত 25 বছরে এটি বাংলাদেশের সর্বাধিক আলোচিত এবং লিখিত অগ্রাধিকারপ্রাপ্ত মামলা। 2017 সালের হত্যার 5ম বার্ষিকীতে তদন্ত প্রতিবেদন প্রকাশে আহ্বান জানিয়ে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় পরিবার থেকে। ওই সময়ে 2012 সালের ঘটনার ঠিক আগ মুহূর্তে তারা ঢাকার পশ্চিম রাজাবাজার একটি ভাড়া করা বাসায় থাকতেন। সাগর সারোয়ার তৎকালীন মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করতেন এবং তার স্ত্রী মেহরুন রুনি এটিএন বাংলা টেলিভিশনে কাজ করতেন। তারা আরও বেশ কিছু সুনামধন্য টেলিভিশনও কাজ করেছিলেন। বর্তমানে তাদের আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। এই দম্পতির একমাত্র সন্তান হচ্ছে মাহির সারোয়ার মেঘ। ওই সময়ে সে অনেক ছোট থাকলেও এখন সে অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 18 বছর বয়স হয়ে গিয়েছে। র্যাবকে দেওয়া হয়েছে মামলাটা ধামাচাপা দেওয়ার জন্যই, কারণ আপনার র্যাবের ব্যাপারে আমাদের একটা ভীতি কাজ করে। সরকার আন্তরিক হতো তারা তো তখনই তদন্তকারী সংস্থাকে পরিবর্তন করে দেওয়ার কথা ছিল। আমরা মনে করি আসলে কোনো প্রভাবশালী মহল এটার সাথে জড়িত, যার জন্য হয়তো বা এত নাটক করা হয়েছে এবং এত লেন্দি হয়েছে যে 12 বছরে ওইটার কোনো রহস্য উদ্ঘাটন করে। সাগর সারোয়ারের ছোট ভাই সম্প্রতি এক বিখ্যাত টেলিভিশনে ইন্টারভিউতে জানিয়েছেন এই মামলার পিছনে বড় কারো হাত রয়েছে, আর যার কারণে গত 13 বছরে 112 বারেরও বেশি এর রায় পিছিয়েছে। তিনি জানান, তৎকালীন প্রাথমিকভাবে
পুলিশকে এই হত্যা তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে র্যাবের হাতে এই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু র্যাব 112 বার প্রতিবেদন জমা দেওয়ার পরেও সেখানে কোনো সুষ্ঠু সমাধান দিতে পারেনি। তিনি জানান, সাগর সারোয়ারের ছোট ভাই জানান, র্যাবকে এজন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল যেন এই বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয়। কেননা আমরা জানি র্যাব সম্পর্কে একটা ভীতি সবার মধ্যেই কাজ করে, তারা বাংলাদেশের উচ্চ স্তরের একটা গোয়েন্দা সংস্থা হিসেবে থাকে। তো মানুষকে ভয়ভীতি এবং এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্যই র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এমন একটি বিষয় তিনি দাবি করেন। এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে কোনোভাবে হুমকি দামকি দেওয়া হয়েছিল কিনা এই ঘটনার পরবর্তী সময়। তিনি জানান, বর্তমানে তাকে কোনো ধরনের হুমকি দামকি না দিলেও এই ঘটনার শুরুতে 2012 সালের দিকে তাকে তৎকালীন র্যাবের যে প্রধান ছিল তিনি ফোন করে কয়েকবারই বলেছিলেন, তুমি এই বিষয়ে বেশি কথা বলো না, এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, এরকম কিছু কথা তাকে বলেছিল। তার পুরো ইন্টারভিউর লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এমনকি সাগর রনির একমাত্র ছেলে ম্যাগ, যে বর্তমানে অনেক বড় হয়ে গিয়েছে, সেও টিভি চ্যানেলে এসে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন তার বাবা মা হত্যার যে বিষয়টি, যখন তারা হত্যা হয়েছে তখন তিনি কিছুই করতে পারেননি। তিনি মাত্র হয়তো 6 বছর বয়সে ছিলেন, তিনি কিছুই করতে পারেননি। কিন্তু এখন তার এটা নিয়ে মাঝে মাঝে আফসোস হয়, তিনি তখন তার বাবা মাকে বাঁচাতে পারেননি। এবং তিনি আরও বলেছেন, তার দাদি ছিল, তার দাদি এই হত্যা মামলার কোনো রায় দেখে যেতে পারেনি, সুষ্ঠু বিচার দেখে যেতে পারেনি। তবে তার দাদা এখনও বেঁচে আছে, তিনি আশাবাদী তার দাদু যেন এই বিচারটা দেখে যেতে পারে। তৎকালীন বর্তমান ইউনূস সরকার এই বিষয়টা নিয়ে খুবই জোরদার তদন্ত চলছে। পূর্বে এই বিষয়ে বিভিন্ন হস্তক্ষেপ থাকলেও বর্তমানে তারা আশা করছে এই বিষয়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, কেননা পূর্বে শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপের কিছু প্রমাণ বর্তমান পিবিএ জানিয়েছে যে সেখানে ছিল। নিজে আম্মুর বিচারটা দেখতে পারতেছেন এখনো। আমার নানু যেরকম বিচার না দেখে পৃথিবী থেকে চলে গিয়েছে, আমার দাদু হচ্ছে এখনো বেঁচে আছে। আমি আশা করি ইনশাল্লাহ আমার দাদু অ্যাটলিস্ট বিচারটা দেখে যাবে। এই মামলার বিচারাধীন পর্যায়ে সেখানে 2টি ডিএনএ পাওয়া যায়, অজ্ঞাত ব্যক্তির ডিএনএ। জানিয়ে র্যাব অনেক তদন্ত করেও তার কোনো সমাধান করতে পারেনি। তারা আমেরিকার বিখ্যাত ডিএনএ অ্যানালাইসিসের সহায়তা নিয়েও তারা এই বিষয়টিতে সমাধান করতে পারেনি। এমন প্রযুক্তি বর্তমানে বিশ্বে রয়েছে যেখানে শুধুমাত্র ডিএনএ থেকে একটা মানুষের পুরো অবয়ব তৈরি করা সম্ভব। এমন একটি সংস্থার সাথেই চুক্তি করেছিল র্যাব এবং সেখানে তাদেরকে 2টো ডিএনএ সিম্বল পাঠিয়েছিল, এবং কিন্তু সেই স্যাম্পলগুলোর সাথে আরও কিছু ডিএনএ মিশ্রণ হওয়ার কারণে ওই 2টি চেহারা পুরোপুরিভাবে শনাক্ত করতে পারেনি। তবে এই সাগর রনি হত্যাকাণ্ড নিয়ে বর্তমান পিবিআই খুব আশাবাদী। তারা যে প্রাক্তন র্যাব কর্মকর্তা ছিল, যে প্রাক্তন পুলিশ প্রধান ছিল, তাদের সাথে সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে, এরকম কিছু নিউজ আমরা দেখতে পেয়েছি। এই ঘটনার যত আসামি ছিল তাদের সবাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্প্রতি মাহফুজুর রহমান, এটিএন বাংলা চ্যানেলের যে ওনার মাহফুজুর রহমান, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন কেননা সেই সময়ে সাগর রনি হত্যার পর তৎকালীন যে এটিএন বাংলার যে মাহফুজুর রহমানের যে ভাই ছিল তার দায়িত্বে, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু তার একদিন পরে, এরকম একটি গুজব আছে যে তার একদিন পরে মাহফুজুর রহমান তার লোক বলে, তার শক্তি বলে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসে এবং তার পরদিনে তাকে দেশের বাইরে বিদেশ পাঠিয়ে দেয়। হয়তো এখন পর্যন্ত তিনি দেশের বাইরে আছেন। তো এরকমভাবে সাগর রনি হত্যাকাণ্ডটিকে ধামাচাপা দেওয়ার জন্য অসংখ্য উপর মহলের চাপ রয়েছে। তারা বিভিন্নভাবে বল প্রয়োগ করছে, শক্তি প্রয়োগ করছে, যার কারণে 112 বার দীর্ঘ 13 বছরও এই মামলার কোনো সমাধান হয়নি। তবে আমি এবং আপনি আশাবাদী, হয়তো এই সরকারের আমলে ইনশাল্লাহ এই বিষয়টির একটি সুষ্ঠু তদন্ত আমরা দেখতে পাবো। পুরো জাতি যার অপেক্ষায় আছে। তো বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকু পর্যন্তই। এই ঘটনার যত তথ্য এবং উপাত্ত রয়েছে তার সবকিছুই উইকিপিডিয়া এবং সংবাদ মাধ্যম থেকে নেওয়া হয়েছে, যার বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এই মামলাটি সম্পর্কে আপনার যত ক্ষোভ এবং মতামত রয়েছে তা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রাইম থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।